ইসরায়েলের তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্রের আঘাত, হামলার শিকার ইরানও। তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। খামেনিকে হত্যা করলেই থামবে সংঘাত, মন্তব্য নেতানিয়াহুর। হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বাংলাদেশে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা। মধ্যপ্রাচ্য থেকে বন্ধ হতে পারে অপরিশোধিত তেল ও এলএনজির আমদানি, বিকল্প খোঁজার পরামর্শ। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। যমুনায় ঐকমত্য কমিশনের বৈঠক, রাজনৈতিক দলগুলোরও সম্মতি। মহামারীকালে সরকারি হিসাবের চেয়ে করোনায় মৃত্যু ছিল বেশি, আইসিডিডিআরবির গবেষণা। 2020-21 সালে বাড়তি 4 লাখের বেশি মানুষের প্রাণহানি, ল্যাঞ্চেটের প্রতিবেদন। এবং ই ভিসা না থাকায় ইমিগ্রেশন জটিলতার শঙ্কা। বাংলাদেশ ভ্রমণে আগ্রহে ভাটা বিদেশি পর্যটকদের। দ্রুত চালুর পরামর্শ অংশীজনদের, ব্যবস্থা নিতে আলোচনা শুরু কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। একদিকে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, অপরদিকে তা ঠেকাতে সক্রিয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার রাতে এমনই ছিল তেল আবিবের আকাশ। যদিও ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে আয়রন ডোম হ্যাকের কারণে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ধ্বংস হয়েছে হাইফার তেল শোধনাগার। এদিকে বিশ্ব নেতাদের সংঘাত বন্ধের আহ্বানের মধ্যেই নেতানিয়াহু বলেছেন খামেনিকে হত্যার মধ্য দিয়ে কেবল সংঘাত শেষ হবে। আর তেহরান দ্রুত খালি করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার রাতে তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বেজে ওঠে সাইরেন। এরপরেই খবর পাওয়া যায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে। শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং সব অবকাঠামোর কাজ বন্ধ হয়ে গেছে। একই সময় বিয়ার শেভা এলাকার ডিমোনা পারমাণবিক কেন্দ্র লক্ষ্যবস্তু বানায় তেহরান। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর সরাসরি সংবাদ প্রচারের সময় হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সংবাদ উপস্থাপিকা। আগুন ধরে যায় পুরো ভবনে। এরপরই মূলত হামলার হুমকি দিয়ে ইসরায়েলের 2টি টেলিভিশন চ্যানেলের কর্মী ও তেল আবিবের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয় তেহরান। রাতভর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রাখে। তবে একটি প্রতিরক্ষা মিসাইল উড্ডয়নের আগেই লুটিয়ে পড়ে তেল আবিবের মাটিতে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-তে দাবি করা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত হ্যাক হয়েছিল। এ কারণেই তা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়। তাবরিজ শহরে ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবিও করেছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। ABC নিউজকে বলেন, খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ বিস্তৃত হবে না, বরং সংঘাত বন্ধ হবে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায় খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন ইরান শিগগিরই পারমাণবিক চুক্তি না করলে বাসিন্দাদের তেহরান ত্যাগ করা উচিত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না ইরান, তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের হামলা কূটনীতির জন্য একটি বড় আঘাত। নাদিম মারজান, সময় সংবাদ। কাতার থেকে বছরে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি কার্গো আসে, কিন্তু ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়ায় বাংলাদেশেও জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা, আর এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু সংঘাতের মাঝেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী মাত্র 30 মাইল প্রস্থের হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে বিশ্বের 30% তেল বহনকারী ওয়েল ট্যাঙ্কারগুলো চলাচল করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশ জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি আনার অন্যতম নৌপথ। বাংলাদেশের একটা মেজরিটি ক্রুড অয়েল এবং বাংলাদেশের যেই গ্যাস হরমুজ প্রণালী দিয়ে আসে। কেমন
তো হরমুজ প্রণালী যদি সমস্যা হয়, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটু চিন্তার কারণ। বাংলাদেশ বছরে কাতার থেকে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি কার্গো আসে বাংলাদেশে। এই অবস্থায় যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে থাকায় জ্বালানি তেলও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার সংখ্যা দেখা দিয়েছে। বিকল্প হিসেবে লোহিত সাগরের বাবুল মান্ডে প্রণালীর কথা বলা হলো। তার কাছাকাছি অবস্থানে রয়েছে ইরানপন্থী হাউতি বিদ্রোহীরা। তেল বলেন, এলএনজি বলেন, পুরোটাই কিন্তু আমরা মিডল ইস্টার্নের উপর, কান্ট্রিগুলোর উপর, লাইক কাতার, সৌদি আরবিয়া, এদের উপর আমরা ডিপেন্ড করি। তো এই পথটা যদি বন্ধ হয়ে যায়, সে ডেফিনেটলি আমাদের যে সাপ্লাই চেইনটা আছে, লাইনটা আছে, সেটা ইম্প্যাক্টেড হবে। সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভের উপরেও একটা প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালী এখনো বন্ধ না হলো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একই সঙ্গে ঝুঁকি বাড়ছে জাহাজ ভাড়াও। ফলে অন্যান্য পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে বলে দাবি শিপিং ব্যবসায়ীদের। বিভিন্ন জাহাজ কোম্পানিগুলো তাদের জাহাজের ভাড়া বৃদ্ধি করবে। বর্তমানে জাহাজের ভাড়া যে পর্যায়ে আছে সেটা 30% থেকে 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব চট্টগ্রাম বন্দরে না পড়লেও সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিতে শুরু করেছে তারা। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে। আমাদের আমদানিকারক রপ্তানিকারক যারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন, তাদেরকে সব ধরনের লজিস্টিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের অপারেশনাল কার্যক্রম এবং আমাদের অর্থনীতি চাকা সচল রাখার জন্য। সেক্ষেত্রে যদি তাদের কোনো বিকল্প পন্থা থাকে, সেক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতার পথ খোলা থাকে, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা নিয়ে থাকব। এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি তেল কিংবা এলএনজির কোনো সংকট নেই। তবে ইরান এবং ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা বিশেষজ্ঞদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে সভায় এ নির্দেশ দেন তিনি। 2014, 2018 এবং 2024 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকারের অধীনে। ভোট কারচুপি, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ব্যবহার, ফলাফল নিয়ন্ত্রণ সহ নানা অভিযোগ ওঠে সে সময়। এসব নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন তিনি। যা নিয়ে পরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও মোহাম্মদ আয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অতীতের 3টি বিতর্কিত নির্বাচন আয়োজনে সরকারি কর্মকর্তাদের ভূমিকা তদন্ত ও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলেও বৈঠকে জানান নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি, এমন দাবি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির গবেষকরা। তাদের মতে, যারা হাসপাতালে আসেননি, যারা করোনার সব উপসর্গ নিয়ে ভুগেছেন, তাদের মৃত্যু সরকারি পরিসংখ্যানে নেই। সীতাকুণ্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আলাদা 2টি গবেষণা করেন তারা। এছাড়াও চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটের উল্লেখ করা হয়, করোনাকালে 2020 ও 2021 সালে দেশে বাড়তি 4,13,000 মানুষের মৃত্যু হয়। এর কোনো তথ্যই লিপিবদ্ধ হয়নি। মনির হোসেনের রিপোর্ট। 2020 সালের 18 মার্চ মহামারী করোনা ভাইরাসে প্রথম মৃত্যু দেখে দেশ। এরপর দিন বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। প্রতিনিয়ত চলতে থাকে মৃত্যুর সঙ্গে বেঁচে থাকার লড়াইও।
বছর 5 পরে এসে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর করোনায় দেশে মৃত্যু হয় 4 জনের। সব মিলিয়ে 15 জুন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 29,503 জন। এর আগে করোনায় মৃত্যু শূন্য ছিল 2024 সাল। 2023 সালে মারা যান 37 জন এবং 2022 সালে মারা যান 1,368 জন। করোনায় মোট মৃত্যু হওয়া বাকি 28,094 জনের মৃত্যু হয় 2020-21 সালে। করোনাকালীন স্বাস্থ্য অধিদপ্তরের এমন পরিসংখ্যান বাস্তবে ছিল ভিন্ন। সে সময়ে মৃত্যুর যে সংখ্যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি মৃত্যু হয়েছে বলে দাবি আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB এর গবেষকদের। করোনার সময় মৃত্যুর সংখ্যা নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আলাদা দুটি গবেষণা হয়। তাদের মতে সরকারি হিসাবে আছে শুধু হাসপাতালে মৃত্যুর তথ্য। যারা হাসপাতালে আসেননি, যারা করোনার উপসর্গ নিয়ে ভুগেছেন, তাদের মৃত্যুর তথ্য সরকারি পরিসংখ্যানে নেই। এছাড়া 2022 সালের 10 মার্চ বাড়তি মৃত্যুর অনুমিত সংখ্যা প্রকাশ করে চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটে উল্লেখ করা হয়, করোনাকালে 2020 ও 21 সালে বাংলাদেশে বাড়তি 4,13,000 মানুষের মৃত্যু হয়েছে। কোভিডের সময় বিশেষ করে 2020 সালে অনেক অতিরিক্ত মৃত্যু হয়েছে, যেটা প্রত্যক্ষভাবে কোভিডের জন্য, আবার একই সাথে পরোক্ষভাবে কোভিডকালীন কিছু মৃত্যু হন যে করোনায় ভুগছেন কিন্তু কোনো কারণে করোনার ডায়াগনোসিস হয় নাই, এই কারণে সেই মৃত্যুটা হয়তো সরকারি নথি এবং তথ্যে আসে নাই। বাস্তবের এমন চিত্র আর স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান। তবে কি করোনায় মৃত্যুর তথ্য গোপন করেছিল তৎকালীন সরকার? এমন প্রশ্নে ICDDRB এর এই গবেষক বলছেন, অতীতে করোনাকালীন সব মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হয়নি। বর্তমানেও শুধু করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা বিবেচনা না করে অন্যান্য মৃত্যুর তথ্য পর্যালোচনার পরামর্শ তার। এই ব্যাপারে কিছু জানি না যে সরকার আসলে তাদের পক্ষ থেকে তথ্য কমিয়েছিল কিনা বা বাড়িয়েছিল কিনা বা গোপন করেছিল কিনা, বাট আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সরকার তার মতো করে 29,000 রিপোর্ট করেছে। আমরা এটাও জানি যে সেই সময় আরও অনেক মানুষের কোভিড হয়েছে, যেটা নিয়ে সেই সময় সরকার যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটুকু গুরুত্ব দেয় নাই। করোনাকালে মৃত্যু নিয়ে সীতাকুণ্ডে করা গবেষণাটি 2024 সালে জার্নাল অব গ্লোবাল হেলথে প্রকাশিত হয়। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মৃত্যু নিয়ে গবেষণাটি প্রকাশ হয় চলতি বছর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। Party have lit. Hey! Gift party! Gay dish! Yes! Korean dish! Yes! Korean fun! Korean spicy flavor! Let's start! সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU সংস্কারের কাজ চলছে। ঢাকা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন দলের তত্ত্বাবধানে নষ্ট 18টি ICU বেডের ভেন্টিলেটরের মধ্যে 3টি ইতোমধ্যে ঠিক করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। হাসপাতালের 18টি ICU বেডের মধ্যে 17টির ভেন্টিলেটর ছিল নষ্ট। মাত্র একটি সচল থাকলেও মাঝে মধ্যে সেটিও বন্ধ হয়ে যেত। অথচ 2020 সালে করোনা মহামারীর শুরুতে এখানে প্রথমে 10টি, পরে আরও 8টি ICU বেড স্থাপন করা হয়। মোট 18টি নিবিড় পরিচর্যা বেড স্থাপন করলেও এতদিন সেগুলোর যন্ত্রপাতি অচল হয়ে পড়েছিল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ICU ওয়ার্ডে ভেন্টিলেটর, সিরিঞ্জ পাম্প, সাকশন মেশিন, হাইফ্রোনজেল অক্সিজেন, পেশেন্ট মনিটর সহ যেসব যন্ত্রপাতি নষ্ট ছিল সেগুলো সচল করার চেষ্টা চলছে। ঢাকা থেকে আসা উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম কাজ করছে জানান তত্ত্বাবধায়ক। পর্যাপ্ত পরিমাণে হাইফ্রোনাজাল ক্যানুলা, বাইপেপ মেশিন এবং ভেন্টিলেটর আছে এবং আরও কিছু মেশিন 2-1 দিনের মধ্যেই সচল হয়ে যাবে। সর্বাধিক গুরুত্ব দিয়ে করোনা রোগীদের জন্য ইতিমধ্যে 5টি ICU বেড প্রস্তুত করা হয়েছে বলে জানান জেনারেল হাসপাতালের ICU ইনচার্জ। যেগুলো কিছু অচল মেশিন ছিল সেগুলো সচল করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজ চলছে। ICU ইউনিট পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি মেয়র জানান, ঢাকা থেকে আসা টিমের মাধ্যমে 3টি ভেন্টিলেটর ইতিমধ্যে ঠিক করা হয়েছে, বাকিগুলো দ্রুত ঠিক করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কাজ করতে এসেছে তারা স্পষ্ট বলেছে যে টোটাল 10টা ভেন্টিলেটর তারা ফাংশনিং করে দিতে পারবে। তো আর বাকিগুলো আমাদের যেখানকার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারা কাজ করছে, তারাও যদি সেটা ফাংশনিং করে তারা আশা করি সমস্ত ভেন্টিলেটর ফাংশনিং হয়ে যাবে উইদিন শর্ট টাইম। এই মেশিনগুলো তো অনেক দিন ধরে চলছে আর কি, জাস্ট সিম্পল কিছু ট্রাভেল আছে, যেমন
অক্সিজেন সেন্সরের কিছু প্রবলেম আছে বা বোর্ডের কিছু প্রবলেম আছে, ওগুলো আমরা চেষ্টা করছি ঠিক করে দেওয়ার জন্য। এছাড়া হাসপাতালটিতে বর্তমানে জনবল সংকটও রয়েছে। 2020 সালে করোনা ইউনিটের জন্য যে 22 জন চিকিৎসক সংযুক্তি পেয়েছিলেন তাদের সবাইকে চলতি বছরের 19 ফেব্রুয়ারি একসঙ্গে বদলি করা হয়। এরপর আর কাউকে নিয়োগ দেয়া হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। পানি বাড়তে ব্রহ্মপুত্রে ভাঙন শুরু, গাইবান্ধায় হুমকিতে বাড়িঘর, আতঙ্কে কয়েকশো পরিবার। বছর পেরোলেও মোছেনি ঘূর্ণিঝড় রেমালের ক্ষত, সহায়তার আশায় উপকূলবাসী। বাংলাদেশ ভ্রমণে নেই ইলেকট্রনিক বা ই-ভিসার ব্যবস্থা। এতে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার শঙ্কায় অনেক বিদেশি পর্যটক আগ্রহী হন না বাংলাদেশ ভ্রমণে। বিদেশি পর্যটক বাড়াতে দ্রুতই সরকারকে ই-ভিসা চালুর সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই মনে করেন অংশীজনরা। প্রাথমিকভাবে কয়েকটি দেশকে অনুমোদনের পরামর্শ দিয়েছেন তারা। পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন জানিয়েছে, তৃতীয় টার্মিনাল কেন্দ্র করে এ ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ইতিহাস, ঐতিহ্য আর নির্মাণ শৈলীতে গাঁথা তুরস্ক পর্যটকদের কাছে অন্যতম পছন্দের দেশ এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সেনজেন ভিসা থাকলেই যে কোনো পর্যটককে আবেদন করার স্বল্প সময়েই ইলেকট্রনিক ভিসা দিয়ে থাকে ইউরেশিয়ার এই দেশটি। বিপরীতে শস্য শ্যামলা চিরসবুজের দেশ বাংলাদেশ। রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত, বৈচিত্র্যময় নান্দনিক সংস্কৃতি, যা বিশ্বের প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা হলেও বাংলাদেশে প্রবেশে প্রধান বাধা ই-ভিসা সিস্টেম না থাকা। বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু রয়েছে অন অ্যারাইভাল ভিসা, যা একজন পর্যটকের প্রবেশ নিশ্চয়তা দেয় না। তাই জটিলতা এড়াতে ইচ্ছে থাকলেও অনেক বিদেশি পর্যটক বাংলাদেশ বিমুখ বলে জানান ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সগুলো। ভিসাটা নিতে এম্বাসিতে যাওয়া, একটা দীর্ঘসূত্রিতা, ভিসা ফি জমা দেওয়ার একটা হ্যাসেল, সবকিছু মিলে কিন্তু অনেকে ইন্টারেস্টটাও ফিল করে না। থার্ড টার্মিনাল অ্যাক্টিভ হওয়ার আগে যদি এটা ফাইনালাইজ করা হয়, আমি বলবো যে এটা বাংলাদেশে বিদেশি টুরিস্টদের আগমনের হারটা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যটক বাড়াতে হলে ভ্রমণ হতে হবে ভোগান্তিবিহীন। প্রাথমিকভাবে সুযোগ দেওয়া যেতে পারে কয়েকটি দেশকে। সত্যিকার অর্থে যদি বাংলাদেশকে ট্যুরিস্টের হাব বানানো চিন্তা ভাবনা থাকে বা বাংলাদেশে যদি বিদেশি পর্যটক আরো বাড়ানোর পরিকল্পনা থাকে, ই ভিসার কোনোই বিকল্প নাই। ডিসিশন নিতে গেলে আমার যেটা দরকার ডাটা, যে দেশ থেকে আমার ট্যুরিস্ট বেশি আসছে তাদেরকে আমি দেখা যাচ্ছে ই ভিসা ইজিলি অ্যালাউ করতে পারি, তাতে করে তারা দেখা যাচ্ছে আরো বেশি মোটিভেটেড হবে ওখান থেকে। অবস্থার উত্তরণে ই ভিসার বিষয়ে প্রস্তাবনা দেয়া ও সমন্বিত আলোচনার কথা জানিয়েছে পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ইলেকট্রনিক ভিসার জন্য বলছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে। আমরা আশা করি এটি হবে। এটি আরও দুটি ভিসার কথা আমরা বলছি, একটা হচ্ছে গেটওয়ে ভিসা আর একটা হচ্ছে থার্ড কান্ট্রি ভিসা। আমরা চেষ্টা করছি যাতে এই জিনিসটাতে আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তথ্য বলছে, দেশে প্রতি বছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োজিত গবেষণা, স্টাডি, কূটনৈতিক সহ বিদেশি নাগরিক ভ্রমণ করেন প্রায় 6 লাখ। বিমানবন্দরে নেমে তাদের অন অ্যারাইভাল ভিসার আওতায় ইমিগ্রেশনে নানা তথ্য প্রদান ও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা, যা নেতিবাচক ইমেজ তৈরি করছে বাংলাদেশের পর্যটনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগের অসমাপ্ত আলোচনা, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা, সরাসরি যাচ্ছি তার কাছে। রৌনক, দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আজকে বৈঠক শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ের অসমাপ্ত আলোচনার আজকে সমাপ্ত করার জন্য আসলে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো আসবেন, তারা যে বিষয়গুলোতে আসলে ঐকমত্যে পৌঁছাতে পারেনি প্রথম পর্যায়ের বৈঠকে, সেই বিষয়ে আসলে আলোচনা করা হবে। আজকের বিষয়গুলোতে মূলত কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে। সেগুলোর মধ্যে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ
সঙ্গে আরও রয়েছে স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে সব বিষয় আসলে দ্বিমত রয়েছে সেই প্রস্তাবগুলোতে আসলে ঐক্যমতে আসার চেষ্টা করা হবে। আরেকটু বলে রাখি, প্রথম পর্যায়ের বৈঠকে আসলে 2রা জুন প্রথম পর্যায়ের বৈঠকে যে বিষয়গুলোতে আসলে ঐক্যমতে আসতে পারেনি এবং এরপরই চলতি মাসে 2রা জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয় পর্যায়ের বৈঠকের উদ্বোধন করেন। তবে এর পরদিনই আলোচনা আসলে স্থগিত হয়ে যায় এবং এরই ধারাবাহিকতায় আজকে আবারও যেসব প্রস্তাবগুলোতে রাজনৈতিক দলগুলো দ্বিমত প্রকাশ করেছে এবং যেসব বিষয় আসলে আলোচনা করা অসমাপ্ত রয়েছে সেগুলো নিয়ে আসলে আলোচনার জন্যই এই বৈঠকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে রাজনৈতিক দলগুলো কিছুক্ষণ পরই রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে আসবেন এবং তার আলোচনায় বসবেন এবং এর সভাপতিত্ব করবেন অধ্যাপক আলী রিয়াজ। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমি থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। বছর পেরোলেও ঘূর্ণিঝড় রেমালের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে উপকূলবাসীকে। কেমন ছিল ভয়াবহ সেই সব দিন, এখনই বা কেমন আছেন প্রতিনিয়ত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষেরা? খুলনা ও পিরোজপুর থেকে ফিরে এসে সেই খবর জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। 25 মে 2024, 8-10টা দিনের মতো ছিল না। প্রায় 7 ঘন্টা ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রেমাল। লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ জনপদ। প্রায় 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় খুলনা, পিরোজপুর সহ উপকূলবর্তী মানুষের সর্বস্ব। ভাইছিলাম সেই হঠাৎ মনে হয় যে আবার অবদা ভেঙে গেছে, আবার আমাদের ই করতে হবে। শব্দ কি জলের স্রোত, আমি দেখে আমার মেয়ে দুটো তো বলতেছে যে বাবা মা আমাদের কি হবে এখন। সেদিন তিলে তিলে গড়ে তোলা সংসার চোখের সামনে ভেসে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছিলেন মণ্ডল দম্পতি। ঝড়ের হাত থেকে সন্তান নাকি সংসার, কাকে বাঁচাবেন? এমন পরিস্থিতিতে বুকের ধনকেই বাঁচান তারা, হারান বাকি সব। এই যে কি দৃশ্য, স্রোতে এই যে যাবো এই পাশে, তাও যাওয়ার মতো আমাদের কোনো পরিস্থিতি ছিল না, ভেসে যেতে হচ্ছিল যখন আমরা যাচ্ছিলাম। এখন মেয়ে দুটো নিয়ে কোনো কায়দায় জীবনটা বাঁচানোর জন্য আমরা রাস্তায় উঠলাম। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টারও নেই যে আমরা সেই জায়গায় দ্রুত যে আমরা সাইক্লোন সেন্টারে উঠবো, তেমনও কোনো পরিস্থিতি আমাদের নেই। ৪৮ বছরের সংসার সব একটু একটু করে আমি জোগাড় করছি, তা সব ভাসিয়ে যেতে আছে। আমাদের তো সব কিছু বাসায় নিয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে বেঁচে থাকলে আমরা আবার এইটা আমাকে নতুন করে সব কিছু গড়ে তুলতে হবে। কিভাবে তুলবো, আমরা তো অসহায় মানুষ। উপকূলের এই মানুষের জীবনের সাথে মিশে আছে ভাঙা গড়ার এই খেলা। ঘূর্ণিঝড় রেমালের প্রায় বছর পেরিয়ে গেল, এখানকার মানুষেরা আজও কাটিয়ে উঠতে পারেনি ঝড়ের সেই দুঃসহ স্মৃতি। ছোট একটা বাচ্চা নিয়ে তখন তো সবাই আতঙ্ক, কি করবো, এত জল, গলা পর্যন্ত জল। গাছ পড়ছে ঘরের উপরে, গাছ পড়ার পর কি করব, কোনো জায়গা তো ঠাই নেই। প্রকৃতির কাছে হার মানলেও জীবনের কাছে হার মানেনি উপকূলের মানুষ। খড়কুটো কুড়িয়ে আবারও ঘুরে দাঁড়ানোর লড়াই, শঙ্কা মাথায় নিয়ে আবারও সাজিয়ে তুলছেন জীবন। খুলনা ও পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে আক্রান্তদের পাশে স্বেচ্ছাসেবী কিছু সংগঠন দাঁড়ালেও তা কোনোভাবেই পর্যাপ্ত নয়। ভাঙনে সব ভেঙে গেছিল, যার ফলে আমার এই মেশিনের সমস্যা যায়। ভাঙনের পরে আবার এই কাজটা আমরা শুরু করছি। রিহ্যাবিলিটেশনের অংশ হিসেবে আমরা এই ঘরবাড়ি নির্মাণের সহযোগিতা করি, আমরা হাইজিন স্যানিটেশন ব্যবস্থা করি। এখনো জোয়ারের পানিতে প্রতিনিয়তই দুর্ভোগে উপকূলবর্তী এই অঞ্চল। সমস্যার সমাধানে টেকসই বাঁধ চান স্থানীয়রা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে ব্রহ্মপুত্র নদে। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কয়েকশো পরিবার। হুমকির মুখে বাড়িঘর, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিপ্লব ইসলামের রিপোর্ট। পানি বাড়তে শুরু করায় ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার।
স্থানীয়রা জানান গত 2 সপ্তাহ ধরে উত্তর উড়িয়া থেকে কটিয়ার ভিটা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে কটিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকালাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল, কয়েকশো বসতবাড়ি, একটি বাজার, কবরস্থান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ও আবাদি জমি। বাড়ি ঘর দুয়ার এগুলো তো ভাঙতেছে, কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানও আছে, কিন্তু আমাদের এখানে তো দ্রুত